দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো বারো। ভাস্বতীর সঙ্গে রয়েছে আমি অনন্যা। আর শুরুতেই অনন্যা, যে খবরে নজর রাখবো, আজ 18তম লোকসভার অধিবেশন ছিল এবং সেই জায়গায় সহমত সওয়াল মোদির এবং মোদির বক্তব্যে যে বিষয় উঠে এলো, জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে তোপ। মঙ্গলবার ইমার্জেন্সির 50 বছর পূর্ণ গণতন্ত্রের পক্ষে কালো দাগ ছিল জরুরি অবস্থা। সরকার চালাতে বহুমত প্রয়োজন, দেশ চালাতে সহমত প্রয়োজন, এমনই জানানো হয়েছে। দায়িত্বশীল বিরোধী দরকার, এমনটাই বলেছেন দেশের সরকার, এমনটাই বলা হয়েছে মোদির তরফে। এবং যেমনটা বলা হচ্ছে যে কংগ্রেসকে তোপ দেগে গণতন্ত্রের পক্ষে কালো দাগ ছিল জরুরি অবস্থা, সরকার চালাতে বহুমত প্রয়োজন, দেশ চালাতে সহমত প্রয়োজন, দায়িত্বশীল বিরোধী দরকার। তৃতীয়বার নির্বাচিত হয়ে 3 গুণ দায়িত্ব বেড়েছে, এমনই জানানো হয়েছে। সকলের মত নিয়ে সরকার পরিচালনা করবেন বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ লোকসভায় 18তম সংসদের রয়েছে, আর সেই নিয়েই কিন্তু ইতিমধ্যে আমরা নজর রাখছি। গণতন্ত্রের পক্ষে কালো দাগ ছিল জরুরি অবস্থা। লোকসভায় সোমবার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেছেন মোদী। তার মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিয়েছেন একে একে এবং শপথ গ্রহণ তত্ত্বাবধান করেছেন প্রোটেম স্পিকার। সকালেই রাষ্ট্রপতি ভবনে গিয়ে স্পিকার হিসেবে শপথ নিয়েছেন তিনি। প্রথম অধিবেশন বসেছে আজ সকাল 11টায়, আর এইখানেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। সহমত সওয়াল মোদীর, জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে তোপ। মঙ্গলবার এমার্জেন্সির 50 বছর পূর্ণ হয়েছে, গণতন্ত্রের পক্ষে কালো দাগ ছিল জরুরি অবস্থা, সরকার চালাতে বহুমত প্রয়োজন, দেশ চালাতে সহমত প্রয়োজন। দেশ চালাতে হবে সকলের সহমতের ভিত্তিতে। জোট সরকারের প্রধানমন্ত্রী মোদীর বার্তা, বিরোধীদের এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় সোমবার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। নতুন নির্বাচিত সাংসদেরাও শপথ নিচ্ছেন একে একে। লোকসভায় সাংসদদের শপথ গ্রহণ পর্ব চলবে মঙ্গলবার পর্যন্ত। সহমত সওয়াল মোদীর, জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে তোপ। মঙ্গলবার ইমার্জেন্সির 50 বছর পূর্ণ, গণতন্ত্রের পক্ষে কালো দাগ ছিল জরুরি অবস্থা। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, সহমত সওয়াল মোদির, জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে তোপ এবং শরিক নির্ভরতার জন্যই কি এই সহমত সওয়াল? আপনার কি পর্যবেক্ষণ? একেবারেই আমি তোমার সঙ্গে একমত। তার কারণটা হচ্ছে যে আগে যখন বিজেপি ক্ষমতায় ছিল এর আগের বারে, তখন 303 ছিল মানে সংসদ সদস্য বিজেপি, এবং বিজেপি নেতারাই বলতেন যে এটা হলো 303 রাইফেলের সরকার। তো একটা সাংঘাতিক মানে আর কি মাইটি রাইট ছিল। এখন বিরোধীরা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে, অনেক বেশি তারা মানে নিজেদের মধ্যে সমন্বয় বেড়েছে, এবং ইন্ডিয়া জোট যেটা মনে করা হয়েছিল যে এটা কোনো রকম ভাবে মানে অস্তিত্ব নেই, সেটা দেখা যাচ্ছে যে এখন কিন্তু বেশ মানে শক্তিশালী একটা রাজনৈতিক পরিসর তৈরি করতে পেরেছে লোকসভার মধ্যে। সুতরাং চিদম্বরমও বলেছেন যে এবার আমরা একটা আক্রমণাত্মক ভূমিকা এবং এই সুযোগে সদ্ব্যবহার করতে হবে। এবং অনেকগুলো ইস্যুও তো রয়েছে এইরকম ভাবে। শিক্ষা দুর্নীতি, যেখানে পশ্চিমবঙ্গে শিক্ষা দুর্নীতি নিয়ে সরগোল ফেলেছিল, সেখানে গোটা দেশ জুড়ে শিক্ষা দুর্নীতির যে একটা সাংঘাতিক চক্র ধরা পড়েছে, এবং সিবিআই এর কাছে সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে মানে সেটাকে পাঠিয়ে দিতে হয়েছে, যাতে আর কি সংসদের এই জবাবটা দিতে হবে সেটা দেখানোর জন্য। তা না হলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন যে কোনো রকম দুর্নীতি হয়নি, সেটা প্রমাণ হয়ে গেছে যে হয়েছে। এখন এটা তো আমি একটা ইস্যু বললাম, এরকম 10টা ইস্যু রয়েছে। এই যে তিস্তা এবং ফারাক্কা চুক্তি বাংলাদেশের সঙ্গে তুমি করে ফেললে এবং পশ্চিমবঙ্গ সরকারকে কোনো রকম ভাবেই তাকে মানে ইনভলভ করলে না, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেও পারলো না তুমি কি আলোচনা করলে, অথচ সব থেকে বেশি সীমান্ত বাংলাদেশের সেটা কিন্তু পশ্চিমবঙ্গে। সুতরাং এই সমস্ত ইস্যুগুলো, এদিকে জিনিসপত্রের দাম বৃদ্ধি, বেকারত্ব, কর্মহীনতা, এই সমস্ত তো রয়েছে। এমনকি শরিকরাও খুশি নয়। চন্দ্রবাবু নাইডু এবং মানে এই মুহূর্তে বলতে পারছেন না নীতিশ কুমার, কিন্তু সুযোগ পেলেই ছোবল মারতে উদ্যত হবেন, সেটা নরেন্দ্র মোদী জানেন। এবং সেই কারণে এতদিন মনে হয়নি যে বিরোধীদের একটা শক্তিশালী বিরোধী থাকা দরকার। তখন কিন্তু নরেন্দ্র মোদী বলেছিলেন যে কংগ্রেস মুক্ত ভারত, এই দাবি কে তুলেছিলেন, এই স্লোগান কে তুলেছিলেন? বিজেপিরই শীর্ষ নেতৃত্ব বারবার বলছিল। আজকে সেখানে এমনকি জেপি নাড্ডা বলেছিলেন আরএসএস কেও আমাদের দরকার নেই, আর আজকে সেখানে বলছেন যে বিরোধীদের গণতন্ত্রে এত প্রয়োজন। সুতরাং এটা হচ্ছে মানে আর কি মানে পরিস্থিতি চাপে পড়ে
একটা নতুন নরেন্দ্র মোদীকে আমরা দেখতে পাচ্ছি। এটা কতটা কসমেটিক আর কতটা রিয়েল, মানে কতটা বাস্তব এবং কতটা মানে আর কি এই পরিস্থিতির জন্য সৃষ্ট একটা ছবি, সেইটা বুঝতে হবে। এটা জলছবি না বাস্তব, এখন সেটা বিরোধীরা আক্রমণাত্মক হবেই। এবং সেখানে স্পিকারের নির্বাচন, এমনকি প্রোটেম স্পিকার নির্বাচন নিয়েও সিনিয়র মোস্টকে করা হয়নি, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। এখন এই সমস্ত বিষয়গুলো এবারের সংসদ, আবার বাজেট অধিবেশন আসছে, সেখানেও আর্থিক ইস্যুগুলো এসে যাবে। আর্থিক অসাম্য বাড়ছে, সমস্ত রিপোর্ট এসেছে, আন্তর্জাতিক রিপোর্ট পর্যন্ত আসছে। সেখানে এই যে একটা কোঅর্ডিনেটেড অপোজিশন অনেকদিন পর আমরা দেখতে পাচ্ছি, এটার জন্য বিজেপির শীর্ষ নেতৃত্ব চিন্তিত, উদ্বিগ্ন। সেই শঙ্কা থেকেই এটাকে নিউট্রালাইজ করার জন্য নরেন্দ্র মোদীর এটা একটা খুব মানে সুচিন্তিত একটা রণকৌশল। জয়ন্তদা, সে জায়গায় দাঁড়িয়ে অষ্টাদশ লোকসভার শুরু থেকে ইন্ডিয়া মঞ্চের প্রধান দুই দল কংগ্রেস তৃণমূলের মধ্যে সুষ্ঠু সমন্বয় দেখা যাবে এমনটা যেরকম মনে করা হচ্ছিল, এবং এই বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তায় রেখেছিল বিজেপি নেতৃত্বকে। এবং সেই জায়গায় আমরা দেখলাম আজ লোকসভার অধিবেশনের প্রথম দিনেই বিরোধীদের যে বাইরে ধর্ণা, এই গোটা লোকসভা অধিবেশনে কি ছবি দেখা যেতে পারে? এই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এই যে বোঝাপড়াটা, এটা তো প্রথম দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং চেয়েছেন। এবং যখন ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক হয়েছিল তখন তিনি আসন সমঝোতার ফর্মুলাও দিয়েছিলেন, তখন রাহুল গান্ধী শোনেননি। এবং তখন তো এটাই বলেছিলেন যে যেখানে যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে কংগ্রেস লড়বে, আঞ্চলিক দল থাকবে না। আর যেখানে যেখানে আঞ্চলিক দল সেখানে আঞ্চলিক দল থাকবে, তৃণমূল কংগ্রেস সেখানে লড়বে, সেখানে কংগ্রেস তাদের সাথে বিরোধিতায় যাবে না। কিন্তু সেটা কিন্তু হয়নি। এবং সেখানে অধীর চৌধুরী এবং অন্যদিকে সেলিম, কমিউনিস্ট এবং কংগ্রেস জোট বেঁধেছে। সেই জোট কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়নি, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া জোটে ঢোকেননি। এবং সে কারণে তিনিও কিন্তু দুদিক খোলা রেখেছেন। মানে দুদিক মানে আমি বলতে চাইছি একলা চলনের নীতি নিয়ে এগোচ্ছেন, এনডিএতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী চিদম্বরমকে পাঠালেন, একটা বড় গলানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এবং যে আন্দোলনটা কংগ্রেসকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস যেরকম মুম্বাইতে গিয়ে সেবির অফিসের বিরুদ্ধে মানে সামনে বিক্ষোভ দেখিয়েছে, সেখানে কংগ্রেস ছিল না। এখন কিন্তু সংসদের আগে এই দর কষাকষির যে রাজনৈতিক যে দর কষাকষি হয়, সেখানে কংগ্রেস এবং তৃণমূল, কংগ্রেসও তৃণমূল কংগ্রেসকে সঙ্গে পেতে চাইছে এবং তৃণমূল কংগ্রেসও মোদির বিরুদ্ধে একটা অল আউট লড়াইতে অংশ নিতে চলেছে। সুতরাং এই বোঝাপড়াটা রাজনৈতিক বাধ্যবাধকতা, পরিস্থিতি মানুষকে সামনে নিয়ে আসে, এগিয়ে দিয়ে দেয়। আজকে কিন্তু সেই কংগ্রেস এবং তৃণমূল শুধু নয়, সমস্ত ইন্ডিয়ার জোট শরিকরা, কেজরিওয়াল জেলে, তা সত্ত্বেও কিন্তু আপের নেতারাও কিন্তু এখানে সামিল হচ্ছেন। এই সংঘবদ্ধ বিরোধীদের আক্রমণাত্মক ভূমিকাও কিন্তু আমরা অনেকদিন পর এবারে সংসদীয় অধিবেশনে দেখতে পাবো বলে আশা করছি। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে জয়ন্তদা। জয়ন্ত ঘোষাল আমাদের কলকাতা টিভির মুখ্য উপদেষ্টা সম্পাদক ছিলেন ফোন লাইনে। দেশ চালাতে হবে সকলের সহমতের ভিত্তিতে, জোট সরকারের প্রধানমন্ত্রী মোদীর বার্তা এমনই বিরোধীদের। আজ অধিবেশনের প্রথম দিন, 18তম অধিবেশন লোকসভায়, আর সেখানেই কিন্তু নরেন্দ্র মোদীর বার্তা। গণতন্ত্রের পক্ষে কালো দাগ ছিল জরুরি অবস্থা, সরকার চালাতে বহুমত প্রয়োজন, দেশ চালাতে সহমত প্রয়োজন, দায়িত্বশীল বিরোধী দরকার দেশের, এমনই বলেছেন মোদী। আর এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেছেন আপনাদের শোনাই প্রথমে। 25 जून है। जो लोग इस देश के संविधान की गरिमा से समर्पित हैं, जो लोग भारत की लोकतांत्रिक परंपराओं पे निष्ठा रखते हैं, उनके लिए 25 जून न भूलने वाला दिवस है। कल 25 जून को भारत के लोकतंत्र में जो काला धब्बा लगा था, उसके 50 वर्ष हो रहे हैं। भारत की नई पीढ़ी इस बात को कभी नहीं भूलेगी कि भारत के संविधान को पूरी तरह नकार दिया गया था, संविधान के लीरे लीरा उड़ा दिए गए थे, देश को जेल खाना बना दिया गया था, लोकतंत्र को पूरी तरह दबोच दिया गया था। देश को एक अच्छे विपक्ष की आवश्यकता है,
जिम्मेवार विपक्ष की आवश्यकता है और मुझे पक्का विश्वास है कि इस 18वीं लोकसभा में हमारे जो सांसद जीत करके आए हैं वो सामान्य मानवीय की इन अपेक्षाओं को पूर्ण करने का प्रयास। ভাষতি আজ সরকার গঠনের পর লোকসভার প্রথম অধিবেশন, লোকসভায় 18তম অধিবেশন। লোকসভা নির্বাচনে জয়ী প্রার্থীরা সাংসদ হিসেবে সংসদে শপথ নেবেন আজ একে একে। একদমই, এবং সকালেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তত্ত্বাবধানে শপথ নিলেন প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাব। লোকসভায় নির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ করাচ্ছেন প্রোটেম স্পিকার, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়ন্তদা, যে ছবি আমরা দেখলাম যে সরকার গঠনের পর লোকসভায় নির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ করাচ্ছেন প্রোটেম স্পিকার, সকাল থেকে কি ছবি এই শপথ গ্রহণের ধরা পড়ল? খানিকটা প্রত্যাশিতই ছিল যে এই শপথ গ্রহণ খুব স্বাভাবিক শান্ত পরিস্থিতিতে বরাবর হয়ে থাকে, সেই রকম ব্যাপারটা নয়। তার কারণটা হচ্ছে নিট এবং নেট, এই দুটো কেলেঙ্কারিকে কেন্দ্র করে সারা দেশ উত্তাল। ছাত্র সমাজ থেকে শুরু করে অভিভাবক সকলেই, এতে প্রায় 25 লক্ষ পরীক্ষার্থী ছিল, তো বোঝাই যাচ্ছে স্বাভাবিকভাবে এর একটা চাপ তো ছিলই। তার প্রেক্ষিতে যখন আজকে শপথ নেওয়া হয় তখন থেকেই দুটো বিষয় ছিল। একটা হচ্ছে সংবিধান রক্ষার শপথ, এই বলে বিরোধীরা প্রথম থেকে সংবিধান হাতে নিয়ে একটা বিক্ষোভ দেখিয়েছিল। তারপর যখন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি যখন শপথ নিতে যাচ্ছেন, সেই সময় হই হট্টগোল করেন বিরোধীরা, মূলত ইন্ডিয়া জোটের শরিকরাই। এবং এটা খুব স্বাভাবিক প্রতিক্রিয়া, কারণ এই মুহূর্তে যে জনবিক্ষোভ রয়েছে সেই জনবিক্ষোভকে এড়িয়ে বিরোধীরা চলতে পারে না। সেই কারণেই সংসদের ভেতরে সেই জনবিক্ষোভই এই ইন্ডিয়ার সাংসদদের মাধ্যমে তারই একটা প্রতিফলন ঘটলো বলে মনে করা হচ্ছে। একদমই, ধন্যবাদ জানাবো জয়ন্ত চৌধুরী, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। গত দুটি লোকসভা নির্বাচনে একার শক্তিতেই ম্যাজিক সংখ্যা ছুঁতে সক্ষম হয়েছিল বিজেপি, তবে এবারে শরিক নির্ভর সরকার এবং সে জায়গায় দাঁড়িয়ে প্রতি আক্রমণের পথে এগোনোর কৌশল নিয়েছে বিরোধী দলগুলি। আর এবার অনন্যা, লোকসভার প্রথম দিনের অধিবেশনের শুরু থেকে যে সমস্ত ইস্যুগুলোকে সামনে রেখে সরব হয়েছেন বিরোধীরা, নিট থেকে নেট, ট্রেন দুর্ঘটনা এবং শেয়ার কেলেঙ্কারি, এই তিন ইস্যুতেই এককাট্টা হয়েছেন বিরোধীরা। সংসদে শপথ, তবে বাইরে ধর্নার ছবি দেখা গেল। একদমই ভাস্বতী, এই তিনটি ইস্যু নিয়ে সংসদে সরব হয়েছে বিরোধীরা। সংসদে শপথ গ্রহণ আজ অধিবেশনের প্রথম দিন, 18তম অধিবেশন। বাইরের সংবিধানের কপি হাতে ধর্ণা ইন্ডিয়া ব্লকের সাংসদদের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সংসদের বাইরে বিক্ষোভ চলছে, প্রশ্ন ফাঁস কাণ্ডে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করছেন তারা। Long live, long live. Our constitution, long live. Long live. बंद करो, बंद करो. संविधान का तोड़ना। আপনাদের সামনে যে ছবি তুলে ধরলাম, সংসদের বাইরে বিরোধীদের ধর্ণা এবং প্রথম দিন লোকসভা অধিবেশন, অর্থাৎ সরকার গঠনের পর 18তম সরকার গঠনের পর যে লোকসভার যে অধিবেশন, সেই অধিবেশনের শুরু থেকে যেরকম বিরোধীদের ধর্ণা চলছে। প্রোটেম স্পিকার পদে বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতাবকে মানতে রাজি নয় জোট। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, অন্যদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিরোধীরা। আর ভাস্বতী, এবার লোকসভার প্রোটেম স্পিকারের বিরুদ্ধে সরব ইন্ডিয়া জোট। বিরোধীদের উপেক্ষা করেই লোকসভার প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়েছে, এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু সংসদের বাইরে সরব হয়েছে বিরোধীরা। একদমই তাই, এবং প্রোটেম স্পিকারকে অসহযোগিতার পরিকল্পনা স্পিকার প্যানেলে থাকা ইন্ডিয়া জোটের 3 সদস্যের। আজ থেকেই শুরু লোকসভার বিশেষ অধিবেশন, 3রা জুলাই পর্যন্ত এই অধিবেশন চলবে। কিন্তু তার আগে প্রোটেম স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়েছে ওড়িশার বিজেডির বর্ষিয়ান নেতা ভর্তৃহরি মহতাবকে, তবে তাকে মানতে নারাজ ইন্ডিয়া জোটের 3 সদস্য এবং প্রথম থেকেই তাকে অসহযোগিতা করার পরিকল্পনা।
তিনি এবার বিজেপির টিকিটে জয়ী হয়েছেন। বিরোধীদের অভিযোগ প্রোটেম স্পিকার হিসেবে দায়িত্ব পাওয়া উচিত কে সুরেশের, কারণ তিনি 8 বারের সাংসদ, রীতি অনুযায়ী সবচেয়ে প্রবীণ সাংসদই প্রোটেম স্পিকার হন। আরো বারোই সময় এখন একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। নিট নেটে কিছু চোর চুরি করেছে, কেন্দ্রীয় সরকার আটকানোর চেষ্টা করেছে। এখানে রাজ্য সরকারের মদতে চাকরি চুরি হয়েছে, মন্তব্য সুকান্ত মজুমদারের। একদমই, এবং পাশাপাশি যেমনটা তিনি বলেছেন যে দুয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে, এমনটাই তোপ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। অর্থাৎ নিট থেকে নেট যে শিক্ষা দুর্নীতি নিয়ে বারবার সরব হয়েছেন বিরোধীরা, এবার রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, এবং যেখানে তিনি মন্তব্য করেছেন দুয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে, রাজ্য সরকারের মদতে চাকরি চুরি হয়েছে, কেন্দ্রীয় সরকার আটকানোর চেষ্টা করছে। একদমই ভাস্বতী সুকান্ত মজুমদার রাজ্যকে আবারও তোপ দেগেছেন। তিনি বলছেন কেন্দ্রীয় সরকার আটকানোর চেষ্টা করেছিল, এই নিট নেটে যে চুরি হয়েছে সেই নিট নেটে চুরি আটকানোর চেষ্টা করেছে, তবে রাজ্য সরকারের মদতেই চাকরি চুরি হয়েছে বলে মন্তব্য সুকান্ত মজুমদারের। কি বলেছে সুকান্ত মজুমদার শোনাবো আপনাদের। বাংলার দুর্নীতি হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আর এক্ষেত্রে কিছু চোর চুরি করেছে, সরকার সেটাকে আটকানোর চেষ্টা করছে, সিবিআই তদন্তের চেষ্টা করছে। এখানে উল্টো, এখানে সরকার স্পন্সার্ড চুরি হয়েছে, চাকরি সরকার চাকরি বিক্রি করেছে। দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি বাড়ি বানালে, ভালো দেয়াল বানালে, শীত কেটে চুরি করে নিয়ে গেল, চোর চেষ্টা করেছে, জিতে গেছে। আর এখানে বাড়ির মালিকই বলছে চুরি কর বাবা। আর এবার যে খবরে নজর রাখবো, ফের বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল কাজল শেখকে। যদি কারো ব্যবসা করার ইচ্ছে থাকে তাহলে ব্যবসা করুন, পার্টি করার দরকার নেই। সামনের সারিতে আসার দরকার নেই, মন্তব্য বীরভূমের জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যের। নাম না করে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল করিম খানকে আক্রমণ করেছেন আজ কাজল শেখ। রাজনীতি করার হলে রাজনীতি করুন, না হলে ব্যবসা করুন, রাজনীতিতে আসার প্রয়োজন নেই, এমনই মন্তব্য করেছেন কাজল শেখ। এই নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, আজকে কাজল শেখ তিনি মন্তব্য করেছেন যে রাজনীতি করার ইচ্ছে থাকলে তবেই রাজনীতি করুন, না হলে ব্যবসা করুন, রাজনীতিতে আসার দরকার নেই। কেন কাজল শেখের এমন মন্তব্য? হ্যাঁ দেখো, এই যে মন্তব্য কাজল শেখ করেছেন, বলছেন যারা ব্যবসা করেন তারা ব্যবসা করুন, আর রাজনীতিতে অর্থাৎ দলের সামনে সারিতে আসার কোনো দরকার নেই। এই যে হুঁশিয়ারি কাজল শেখ দিয়েছে, কার্যত এটা বলা যেতে পারে যে বালি মাফিয়াদের উদ্দেশ্যে। তার কারণ তারা দলে এসে দলে কিন্তু মাতব্বর করছেন, এমনটাই কিন্তু তার অভিযোগ, তার আকার ইঙ্গিত এমনটাই কিন্তু জেলা রাজনৈতিক মহল মনে করছেন। পাশাপাশি কাজল শেখ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রাসঙ্গিক মন্তব্য করছেন। তিনি বলছেন তার পেটে অনেক ঘাটের জল আছে, সে অনেককে হজম করে বসে আছে, সে উপরওয়ালা ছাড়া কাউকে ভয় পায় না। এই যে এই ধরনের বিস্ফোরক কাজল শেখের মন্তব্য, তার যে আক্রমণ, তার যে নিশানা ঠিক কোন দিকে? দেখো, যদি বীরভূম জেলা রাজনৈতিক মহল মনে করছেন যে কাজল শেখ যখন 2011 সালে যখন তৃণমূল ক্ষমতায় আসে, তারপর থেকে আমরা দেখেছি যে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কাজলকে কার্যত গৃহবন্দী করে রেখেছিল, মাথা তুলে কিন্তু উঠতে দেয়নি। খুব স্বাভাবিকভাবেই সেই ক্ষোভ বিক্ষোভ কাজলের কিন্তু এখনো আছে। তাহলে রাজনৈতিক মহল মনে করছে এটা যে তাহলে কাজলের যে নিশানার তীর সেটা কি সরাসরি কেষ্টমণ্ডলের বিরুদ্ধে, বা কেষ্টমণ্ডলের পাশাপাশি কেষ্টমণ্ডলের একদা ঘনিষ্ঠ আব্দুল করিম খান, যিনি বীরভূম জেলা পরিষদের প্রাক্তন পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ ছিলেন, তৃণমূল নেতা, তার দিকে এমনই কিন্তু ইঙ্গিত, এমনটাই মনে করছেন জেলা রাজনৈতিক মহল। পাশাপাশি দেখো আরো ইঙ্গিতপূর্ণ মন্তব্য কাজল শেখ করেন। তিনি বলছেন যে বিগত দিনে যেখানে মূলত মিটিংটা হয়েছিল, যেখানে উনি বক্তব্য রেখেছেন, সেটি হচ্ছে বাসাপাড়া ধূপসরা অঞ্চলের। এই ধূপসরা অঞ্চলের যারা দায়িত্ব ছিলেন আগে তৃণমূলের নেতা আব্দুল করিম খান, তারা নাকি দুর্নীতিগ্রস্ত, তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে, মানুষের ক্ষোভ ছিল তাদের বিরুদ্ধে। সরাসরি কিন্তু কাজল শেখ এরকম ধরনের বিস্ফোরক মন্তব্য করেছেন। ফলে কাজলের এই বক্তব্য ঘিরে রীতিমতো বলা যেতে পারে বীরভূমের রাজনৈতিক মহল এই মুহূর্তে দাঁড়িয়ে শোরগোল, নানান বিতর্কের কিন্তু সৃষ্টি হয়েছে। অন্যদিকে দেখো, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে এটা নতুন কিছু নয়, বীরভূম জেলা তৃণমূলে কাজল এবং কেষ্টর যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বর কথা সর্বজন বিদিত, দিনের আলোর মতো পরিষ্কার।
ওদের গৃহযুদ্ধ বরাবরই আছে। এটা একেবারেই এলাকা দখলকে রাখবে, কে একদমই নিয়ন্ত্রণ মনা, করবে, তুমি কে ঠিক রাজ যেমনটা রাখবে। বললে কাজল শেখের এই মন্তব্যের পর বীরভূমের রাজনীতিতে শোরগোল। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। এই মুহূর্তে আপনাদের শোনাবো কাজল শেখ তিনি ঠিক কি মন্তব্য করেছেন। যদি কারো ব্যবসা করার ইচ্ছা থাকে সে ব্যবসা করুন, তাকে পার্টি করার দরকার নাই, সামনে সাইডে সে দরকার নাই। 500 টাকা 1000 টাকা দিয়ে কেউ ছেলেকে পুষে সে হয়তো ভাবছে আমি হলো হয়ে গেছি। আমি আবার বলি আমার দেশে অনেক ঘাটের জল কিন্তু আছে, অনেক লড়াই, অত্যাচার, অন্যায়, অবিচার আমার পরিবারের প্রতি হয়েছে, আমার প্রতিও হয়েছে। আমি মাথা মতো বলিনি, যতবার ডাকবে যতবার আসবো ততবার তোমাদের সাথ দেবো, কিন্তু অন্যায় করলে আবার বলছি আমি কিন্তু বরদাস্ত করবো না, করবো না, করবো না। যারা হচ্ছে বিগত দিনে যারা অঞ্চলটা পরিচালনা করেছে তারা দুর্নীতিগ্রস্ত। যারা দল করবে, মানুষের সেবা করবে, তাদেরকে নিয়ে চলার বার্তা দল আমাদেরকে দিয়েছে। সর্বতই যারা মানুষকে পরিষেবা দেবে তাদেরকে সঙ্গে নিয়ে চলবো। যারা এজেন্সি আছে এজেন্সি কাজ করুন, দলের কাছ থেকে দূরত্ব বজায় করে চলার চেষ্টা করুন, কারণ গ্রামের মানুষ যেন সুষ্ঠু পরিষেবা পায় সেই জন্য আমাদের অঞ্চলনীতি যারা আছে, প্রবীণ নবীন যারা আছে সকলকে সঙ্গে নিয়ে চলার জন্য বলেছি। এবং গ্রামের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সকল জনমুখী প্রকল্পগুলো মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেগুলো আলাপ আলোচনার মধ্যে কাজ করার জন্য নির্দেশ। আর এবার যে খবরে নজর রাখবো, ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের ঘরে ফেরালো পুলিশ। আদালতের নির্দেশেই ঘরছাড়াদের ঘরে ফেরালো পুলিশ। আদালতের নির্দেশেই ঘরে ফেরালো পুলিশ। উত্তর 24 পরগনার বসিরহাটের হারোয়া ব্লকের ঘটনা। সেখানে ভোট পরবর্তী হিংসায় যারা ঘর থেকে বাইরে ছিলেন তাদেরকেই বাড়ি ফেরানোর ঘটনা। পুলিশ তাদের ঘরে ফেরালেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আদালতের নির্দেশে ঘরছাড়াদের ঘরে ফেরালো পুলিশ। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, ভোট পরবর্তী হিংসায় বহু কর্মীরা, বিজেপি কর্মী সমর্থক বা তৃণমূলের কর্মী সমর্থক অনেকেই ঘর ছাড়া যারা ছিলেন তাদেরকে এবার ঘরে ফেরালো পুলিশ, কি জানা যাচ্ছে? দেখো, একেবারে যেভাবে উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভায় বিশেষ করে হারোয়া মিনাখা বেশ কিছু জায়গায় ভোট পরবর্তী হিংসা ছিল। একদিকে যেমন বিজেপি কর্মী সমর্থকরা তারা ভোট পরবর্তী হিংসায় যেমন ঘর ছাড়া ছিল, তারা ঘর থেকে বেরিয়ে গিয়েছিল ভয় আতঙ্ক। অন্যদিকে যেখানে শক্তিশালী বেশি সেখানে তৃণমূল কংগ্রেস যেখানে দুর্বল সেখানেও তৃণমূল কর্মী সমর্থকরাও কিন্তু বাইরে গিয়েছিল। এখন ইতিমধ্যে আজকে আদালতের নির্দেশে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু ঘরে ফিরতে শুরু করলো এবং সম্পূর্ণ জেলা প্রশাসন তাদের উদ্যোগে তারা একেবারে পরিস্থিতির সামনে রেখে তাদেরকে কিন্তু ঘরে ফেরানোর কাজ শুরু করেছে। আজ বিশেষ করে হারোয়ার যে বাসাবাটি, গাড়াগুড়ি এবং বিভিন্ন জায়গায় যে এলাকায় গ্রামের মানুষ তারা ঘর বা ঘরের বাইরে চলে গিয়েছিল তাদেরকে কিন্তু আজকে যখন হারোয়া থানায় আছে, সেখানকার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ছিল তাপস ঘোষ, তার উদ্যোগে তারা কিন্তু কথা বলেন এবং সেখানকার বিজেপি নেত্রী ছিল অর্চনা মজুমদার, তাদের সঙ্গে কথা বলে তাদের বাড়ি ফিরিয়ে দিয়ে রীতিমতো বাড়ি ফিরে কিন্তু তারা খুশি। ইতিমধ্যে কিন্তু পাশাপাশি এটাও তৃণমূল, ওখানকার যেসব তৃণমূল নেতা আছে তারা দাবি করেছেন কেউ স্বেচ্ছায় ভয়তে চলে গেছেন, আবার কেউ আতঙ্কের মধ্যে ঘর ছাড়া চলে গেছেন। এটা কোনোভাবেই যে ভোট পরবর্তী হিংসা না, এটা দায় কিন্তু সম্পূর্ণ এড়িয়ে গিয়ে তারা কিন্তু এই কথা বলেছেন। কিন্তু তারা এটাও দাবি করেছেন যে ঘরের যারা গ্রাম থেকে বাইরে চলে গিয়েছিল ভোট পরবর্তীতে তারা গ্রামে ফিরেছে, এটা আমরাও তাতে খুশি এবং আমাদের পাশে এসেছে, এটা আমরা সর্বদাই খুশি। ইতিমধ্যে কিন্তু এই ভোট পরবর্তী হিংসা নিয়ে শাসক বিরোধী কিন্তু রীতিমতো চর্চা শুরু হয়েছিল। তুমি জানো ইতিমধ্যে হাইকোর্টে মামলা হয়, সেই মামলার ভিত্তিতে আদালতের নির্দেশ দেওয়া হয়, নির্দেশের কিন্তু ঘর ছাড়া আজকে একদমই সঞ্জিত, অর্থাৎ প্রশাসনের উদ্যোগে ঘর ছাড়া যে সমস্ত কর্মী সমর্থক ছিলেন রাজনৈতিক তারা ইতিমধ্যেই ঘরে ঢুকেছেন, ঘরে ফিরেছেন। ধন্যবাদ তোমায়। অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ, পুকুর ভরাটে মদত দেওয়া হয়েছে এমনই অভিযোগ সামনে আসছে। মদত দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাস্থলে গিয়ে জমি মালিককে ধমক কাউন্সিলরের। পানিহাটি পুরসভার 19 নম্বর ওয়ার্ড নাটাগড় কালীতলা এলাকার ঘটনা। জমির মালিক সঞ্জীব কর্মকারকে মদত দেওয়ার অভিযোগ উঠছে বিজেপির উত্তর শহরতলি জেলার সহসভাপতির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা। পুকুর ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে যান 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ চক্রবর্তী। সবার সামনে কড়া ভাষায় ধমক দেন জমির মালিককে। আর এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে উত্তেজনা তৈরি হয়েছে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে ঘোলা থানার পুলিশ এবং যে অভিযোগ উঠে আসছে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ অবৈধভাবে।
একদমই ভাস্বতী, পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তপ্ত পানিহাটি চত্বর, আর সেখানে বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। যদিও বিজেপি নেতা তিনি কিন্তু এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। 19 নম্বর ওয়ার্ডের ঘটনা, 19 নম্বরের কাউন্সিলর সুভাষ চক্রবর্তী তিনি নিজে যান, তিনি নিজে গিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন জমির মালিককে। ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে পানিহাটির ওই এলাকায়। জয়ন্ত মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, ঠিক কি অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে? কি অভিযোগ উঠছে কাউন্সিলর এলাকার, তিনি বা কি বলছেন? দেখো, বিজেপি নেতা মলয় চক্রবর্তী এবং সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো বিজেপির উত্তর শহরতলি জেলার সহ সভাপতি, তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে স্থানীয় মানুষ এবং যিনি কাউন্সিলর রয়েছেন পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের এবং তিনি পানিহাটি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী, তিনি যেমনটা অভিযোগ করছেন যে এই বিজেপি নেতার মদতে এবং স্থানীয় মানুষেরা একই রকম অভিযোগ যে বিজেপি নেতার মদতে কিন্তু যিনি জমির মালিক সঞ্জীব কর্মকার, সেই বিজেপি নেতা তাকে মদত দেয় এবং তার মদতে কিন্তু একটি পুকুর কিন্তু কোনো রকম ভাবে পৌরসভার অনুমতি ছাড়াই কিন্তু বেআইনি ভাবে সম্পূর্ণরূপে ভরাট প্রক্রিয়ার কাজ চলছিল। খবর পেয়ে যখন সেই পুকুরটিকে সরজমিনে খতিয়ে দেখতে যান পানিহাটি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী, তিনি দেখেন এখানে সত্যি এরকম ভাবে বেআইনি কাজ চলছে। স্থানীয় মানুষেরা তাকে অভিযোগ করেছিল, তার পরিপ্রেক্ষিতে তিনি ঘটনাস্থলে খতিয়ে দেখতে গিয়েছিলেন এবং তিনি সেই সঙ্গেই খবর দেন ঘোলা থানার পুলিশ প্রশাসনকে। ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ আসে এবং পানিহাটি পৌরসভার ভাইস চেয়ারম্যান স্পষ্টতই জানিয়ে দেন যে এইভাবে অবৈধভাবে কোন রকম পুকুর ভরাট প্রক্রিয়া পানিহাটি অঞ্চলে চলতে পারে না, অবিলম্বে পুকুরকে আগের অবস্থানে ফেরত আনতে হবে। এবং গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই জমির মালিককে কিন্তু প্রকাশ্যে ধমক দিতে দেখা যায় পানিহাটি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তীকে এবং তিনি বলেন যদি এই পুকুর অবিলম্বে ফেরত না আসে তাহলে কিন্তু আরো উচ্চতর পদক্ষেপ নেওয়া হবে পানিহাটি পৌর প্রশাসন এবং বিধায়কের তরফ থেকে। একদমই ধন্যবাদ। জয়ন্ত মজুমদার প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ, পুকুর ভরাটে মদত দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাস্থলে গিয়ে জমির মালিককে ধমক কাউন্সিলরের। পানিহাটি পুরসভার 19 নম্বর ওয়ার্ড নাটাগড় কালীতলা এলাকার ঘটনা। যেটা ছিল সেই হিসাবে আমি আস্তে আস্তে ভরাট করেছিলাম যে আবর্জনা ভর্তি ছিল এর মধ্যে। বিগত দিনে আমি বেশ কিছু টাকা পয়সা দিয়ে খরচা করে মাঝে মাঝে পরিষ্কার করাতাম, তারপরে আস্তে আস্তে ভরাট করেছি। আইনে তো আছে যে জলাশয় জায়গা কোনোভাবে ভরাট করা যায়। এবার ওইটা যে জলাশয় রেকর্ডে ছিল না, এটাই আমার ভুল। আমার রেকর্ডে ছিল শালি, সেই হিসাবে আমি করেছি। রেকর্ডে জলাশয় ছিল না এবং যখন আগের কাগজপত্র যেগুলো আছে সেগুলো আছে, রেকর্ডের কোনো সময় জলাশয় ছিল না, ওটা রেকর্ডে ছিল শালি, সেই হিসাবে আমি ভরাট করেছি। যে ভরাট করেছি এবং আমাদের শুধু আমি কি আমাদের পরিবারের বাবা মারা যাওয়ার পরে আমার বোন আর ভাইরা যারা ছিল প্রত্যেকের মধ্যে এটা ডিভাইডেশন হয়, সেই ডিভাইডেশনের হিসাবেই আমাদের হয়েছে। সেটা আর অনুমতি দেওয়ার কি, এখানে কিছু মাতব্বর আছে তারা হয়তো বলেছে করো দেখে নেবো, সেই মাতব্বর এখন তো সামনে আসছে না, সেই মাতব্বররা। আপনি কি এসে কি দেখলেন? আমি যা দেখলাম কালকের মধ্যে ওনাকে বলে গেলাম, না তুললে দেখবেন অবস্থা আমি কি করে দিই। আজকে পুলিশ এসছে, কালকে অন্য লোক আসবে। পাশাপাশি এবার যে খবরে নজর রাখবো, আজ পুরো বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 69টি পুরসভার প্রধানদের বৈঠকে ডাক, তবে ডাকা হয়নি ঝালদা ও তাহিরপুর পুরসভার আধিকারিকদের। পুরসভার আধিকারিকদের। বামেদের দখলে নদিয়ার তাহিরপুর পুরসভা। আজ পুরো বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কল্লোল মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কল্লোল, পুরো বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে 69টি পুরসভার প্রধানদের ডাকা হয়েছে, কি জানা যাচ্ছে কারা কারা থাকছেন এই বৈঠকে, সব মিলিয়ে কি কি বিষয় বৈঠকে আলোচনা হবে? একটু আগে বলি যে এই সপ্তাহ থেকে যে একটা মিটিং হয়েছিল নবান্নে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই করেছিলেন। সেখানে বিভিন্ন সরকারি আধিকারিক ছিলেন, এমনকি পুলিশ অফিসারদের ছিলেন। কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই উষ্মা প্রকাশ করেছেন বা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, সেটা হচ্ছে যে বিভিন্ন পুরসভা এবং খুদ কলকাতাতেও সরকারি যে খাস জমি রয়েছে সেই খাস জমিগুলো দখল হয়ে যাওয়ার ফলে সেখানে বড় বড় বিল্ডিং উঠে গেছে। অর্থাৎ এই বিভিন্ন পুরসভা এবং কলকাতা সহ সেখানে কি করে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে
সেই কৈফিয়ত কিন্তু সরাসরি সেই বৈঠকে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ভূমি রাজস্ব দপ্তরের কাছ থেকে চেয়েছেন, ডিজির কাছ থেকে চেয়েছেন, সিপির কাছ থেকে চেয়েছেন, জানতে চেয়েছেন যে কি করে সরকারি জমি এইভাবে দিনের পর দিন দখল হয়ে যাচ্ছে। তারপরে তিনি ভাবলেন যে পুরসভা প্রধানদের নিয়েও একটা মিটিং করা দরকার। সেদিনই ঠিক করেছিলেন যে আজকে সেখানে অর্থাৎ 3টে-4টের সময় বৈঠকটা করবেন। বিভিন্ন পুরসভার প্রধানদের নিয়ে চেয়ারম্যানও থাকবেন। এই পুরসভা প্রধানদের নিয়ে যে বৈঠকটা করবেন মূলত একটাই কারণ, তার এলাকায় কত জমি সরকারি জমি দখল হয়ে গেছে এবং কোথায় কিভাবে সেই জমিগুলো পড়ে রয়েছে সেটা বিস্তারিত তথ্য তাদের কাছে চাইবেন এবং খুব তাড়াতাড়ি সেই তথ্যগুলো নেওয়ার পরেই কিভাবে সেইগুলোকে পুনরুদ্ধার করা যায় এবং সেখানে যদি কোনো দখল হয়ে থাকে সেটা কিভাবে উদ্ধার করা যায় সেটা দেখবেন। শুধু তাই নয় যে পাট্টা বিলি নিয়ে কিন্তু বয়সী অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এসছে। শুধু তাই নয়, যেসব সরকারি জমি পাট্টা দেওয়া হয়েছে সেটা ঠিকঠাক করে দেওয়া হচ্ছে না। এছাড়াও অন্যান্য যে পরিষেবা পুরপ্রধানের কাছ থেকে যেটা পেয়ে থাকে সেই পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু টালমাটাল নানান রকমের অসঙ্গতি দেখা গেছে। সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বিভিন্ন স্তর থেকে সেই আন্দোলন বা বিভিন্ন স্তর থেকে সেই খবরগুলো এসছে। ফলে তিনি ক্ষুব্ধ যে কেন সরকারি পরিষেবা দিলে হবে, কেন তাদেরকে বারে বারে আসতে হবে। যে ঘুঘুর বাসা ভাঙার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে চেষ্টা করেছেন, বিশেষ করে ভূমি রাজস্ব দপ্তরে যে ঘুঘুর বাসা বলে তিনি সম্বোধন করেছেন, সেই ঘুঘুর বাসা এখনো কেন অটুট, সেখানে কেন কি এখনো ভাঙা যাচ্ছে না, কেন সেখানে ন্যায্য যাদের রেকর্ড হওয়ার কথা সেটা হচ্ছে না, কেনই বা সরকারি জমি সেটাকে ব্যক্তিগতভাবে কুক্ষিগত করা হচ্ছে। এই সমস্ত ব্যাপারে তিনি আজকে জবাবদিহি করবেন। একেবারে বলা যেতে রণদেহী ভাবমূর্তি নেই, কিন্তু তিনি বিভিন্ন পৌরসভার প্রধানদের ডাকবেন এবং তাদের সঙ্গে আলোচনা করবেন এবং তাদের কাছে কৈফিয়ত চাইবেন এবং খুব শীঘ্রই সেই জমির খতিয়ান তাড়াতাড়ি রিপোর্ট দিয়ে পাঠাবেন এবং সেটা পাওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্তরের আধিকারিকদের নিয়ে এটা কিভাবে কি করা যায় সেটাই পরবর্তীকালে দেখান। ধন্যবাদ। কল্লোল মণ্ডল প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। তাহিরপুর পুরসভার সামনে বিক্ষোভ সিপিএম কর্মীদের। তাহিরপুর পুরসভার সামনে সিপিএমদের বিক্ষোভ। তাহিরপুর পুরসভার সামনে বিক্ষোভ সিপিএম কর্মীদের। তাহিরপুর পুরসভার সামনে সিপিএম কর্মীদের যে বিক্ষোভ হচ্ছে অনন্যাস, এবং সেই জায়গার ছবি যেরকম আমরা দেখাবো, তাহিরপুর পুরসভার চেয়ারম্যান তাকে নবান্নের বৈঠকে বাদ রাখা হয়েছে। যে খবর আগেই আপনাদের জানাচ্ছিলাম যে ঝালদা এবং তাহিরপুর পুরসভার পুরো আধিকারিক যারা রয়েছেন তাদেরকে অর্থাৎ চেয়ারম্যানকে কিন্তু ডাকা হয়নি এই বৈঠকে, আর সেই জায়গা থেকেই সিপিএম এর তরফে বিক্ষোভ প্রদর্শন। পিন্টু বণিক আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পিন্টু, সিপিএম কর্মী সমর্থকরা কি অভিযোগ করছেন, কি কারণে বিক্ষোভ দেখাচ্ছেন তারা? দেখো ভাস্বতী, যেটা অভিযোগ সিপিএম এর তরফ থেকে করা হচ্ছে যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র তাহিরপুরই যেটা বাম ফ্রন্টের দখলে রয়েছে এবং ঝালদায় আছে কংগ্রেস সমর্থনে, কিন্তু এই রাজ্যের সমস্ত প্রশাসনিক আজকে বৈঠক বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই দুটি মাত্র যে পৌরসভা আছে তাদের কিন্তু সেই বৈঠকে ডাকা হয়নি। আর সেই অভিযোগ তুলেই কিন্তু আজকে পৌরসভার সামনে পৌর প্রধান সহ তাহিরপুরের যে বাম কর্মী সমর্থকরা কিন্তু সকাল 11টা থেকে ধর্নায় বসেছে। তাদের দাবি আজকের এই দিনটা একদমই কলঙ্কিত দিন। তারা যেটা দাবি করছেন যে শুধুমাত্র তাদের বেছে বেছে তাদেরকেই শুধুমাত্র সেই বৈঠকে ডাক দেওয়া হয়নি, আর এই দাবি নিয়েই কিন্তু তারা কিন্তু সকাল 11টা থেকে কিন্তু বিক্ষোভে নেমেছেন। একদমই ধন্যবাদ জানাবো। পিন্টু বণিক প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। নবান্নর বৈঠকে বাদ রাখা হয়েছে তাহিরপুরের পুরসভাকে, তারই প্রতিবাদে বিক্ষোভে সামিল সিপিএম কর্মীরা। আজকে তাহিরপুর পৌরসভা শুধু নয়, আমরা দেখেছি এইভাবে 18তম লোকসভার অধিবেশন শুরু হয়েছে, আর সেখানেই সহমত সওয়াল মোদির জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মঙ্গলবার ইমার্জেন্সির 50 বছর গণতন্ত্রের পক্ষে কালো দাগ ছিল জরুরি অবস্থা। সরকার চালাতে বহুমত প্রয়োজন, দেশ চালাতে সহমত প্রয়োজন, দায়িত্বশীল বিরোধী দরকার দেশের, এমনই মন্তব্য সংসদে আজকে করেছেন নরেন্দ্র মোদি। বিরোধীদের উদ্দেশ্যে এই মন্তব্য তার।
25 जून है। जो लोग इस देश के संविधान की गरिमा से समर्पित हैं, जो लोग भारत की लोकतांत्रिक परंपराओं पे निष्ठा रखते हैं, उनके लिए 25 जून न भूलने वाला दिवस है। कल 25 जून को भारत के लोकतंत्र में जो काला धब्बा लगा था, उसके 50 वर्ष हो रहे हैं। भारत की नई पीढ़ी इस बात को कभी नहीं भूलेगी कि भारत के संविधान को पूरी तरह नकार दिया गया था, संविधान के लीरे लीरा उड़ा दिए गए थे, देश को जेल खाना बना दिया गया था, लोकतंत्र को पूरी तरह दबोच दिया गया था। মোদীকে পাল্টা তোপ কংগ্রেসের নিটে প্রশ্নফাঁস নিয়ে নীরব প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের ট্রেন দুর্ঘটনা নিয়েও মৌন প্রধানমন্ত্রী। পাশাপাশি মণিপুর হিংসা নিয়ে কিছু বললেন না, আপনি বিরোধীদের পরামর্শ দিচ্ছেন। 50 বছরের পুরনো এমার্জেন্সি মনে করাচ্ছেন, গত 10 বছরের অঘোষিত এমার্জেন্সি ভুলে গেলেন। মোদীকে পাল্টা তোপ কংগ্রেসের। মানুষ আপনার বিরুদ্ধে জনমত দিয়েছে, দেশ সার্বত্তা চায়, স্লোগান নয় বলছেন মোদী। এটা মোদীকেই মনে রাখা উচিত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মল্লিকার্জুন খার্গের। সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে, এবং যেখানে তিনি বলেছেন আজ সংসদে মোদী যে ভাষণ দিয়েছেন সেখানে মণিপুর হিংসার কথা কোনো উল্লেখ নেই, দেশ সার্বত্তা চায়, স্লোগান চায় না। 50 বছর আগের এমার্জেন্সির কথা স্মরণ করাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 10 বছরের অঘোষিত এমার্জেন্সি কি ভুলে গেলেন তিনি? এমনটাই প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়ার পোস্টে মল্লিকার্জুন খার্গে, এবং সেই পোস্ট আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি তিনি এও মন্তব্য করেছেন, আপনি বিরোধীদের পরামর্শ দিচ্ছেন। 50 বছরের পুরনো এমার্জেন্সি মনে করাচ্ছেন আপনি, গত 10 বছরের অঘোষিত এমার্জেন্সি কি করে ভুলে গেলেন? এমনই মন্তব্য করছেন মল্লিকার্জুন খার্গে। তিনি টুইট করেছেন, মানুষ আপনার বিরুদ্ধে জনমত দিয়েছে, দেশ সার্বত্তা চায়, স্লোগান নয় বলছেন। এমনই বলছেন মোদীকে মল্লিকার্জুন খার্গে। এটা মোদীকেই মনে রাখা উচিত, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মল্লিকার্জুন খার্গে। এবং আজ আমরা দেখলাম যে 18তম লোকসভার যে অধিবেশন শুরু হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেরকম শপথ নিলেন, পাশাপাশি বেশ কিছু বিষয়ে সরাসরি বিরোধীদের তিনি পরামর্শ যেরকম দিয়েছেন, তোপ দেখেছেন কংগ্রেসকে। সেই জায়গা থেকে যেমনটা কংগ্রেসের তরফে বলা হচ্ছে যে এত বড় রেল দুর্ঘটনা, যে দুর্ঘটনা ঘটেছে গত কয়েকদিন আগে, সেই দুর্ঘটনা নিয়ে মৌন প্রধানমন্ত্রী। তার বক্তব্যে ট্রেন দুর্ঘটনার কোনো কিছু প্রসঙ্গই উঠে আসেনি। পাশাপাশি মণিপুরে যে হিংসা চলছে দুই সম্প্রদায়ের মধ্যে, গত 1 বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে, সেই মণিপুর হিংসা নিয়েও কোনো রকম কোনো সোচ্চার হতে দেখা গেল না, কোনো রকম কোনো শব্দ করতে দেখা গেল না মোদীর ভাষণে। একদমই ভাষ্যতে মণিপুর নিয়ে, ট্রেন দুর্ঘটনা নিয়ে মৌন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে 50 বছরের ইমার্জেন্সির কথা তিনি মনে করাচ্ছেন, এমনই মন্তব্য করেছেন আজকে মল্লিকার্জুন খার্গে টুইট করে। একদমই এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমাদি, মল্লিকার্জুন খার্গে তিনি যেমনটা বলেছেন যে মোদীর যে ভাষণ আজ সংসদে, সেই ভাষণে কোনোভাবেই কোনো মণিপুর হিংসা থেকে ট্রেন দুর্ঘটনা সেই প্রসঙ্গই উল্লেখ হলো না। এই সমস্ত বিষয় মৌন থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক কি স্পষ্ট করতে চাইলেন মল্লিকার্জুন খার্গে? দেখো, আজকে অষ্টাদশ লোকসভায় যে প্রথম অধিবেশন শুরু হলো, এবং সেই অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সংসদে প্রবেশ করার আগে সাংবাদিকদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন, তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু যেমন তিনি তোলেননি, ঠিক তেমন ভাবে কংগ্রেসকে খোঁচা মেরে যে তিনি 25শে জুন অর্থাৎ জরুরি অবস্থা জারি হওয়ার 50 বছরের পূর্তির কথা যেমন তিনি মনে করালেন, তাই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সেই বিষয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ যেমন করেছেন, তার টুইটের মধ্যে এটাও তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য দেশের মসনদে বসলেন। প্রথম দুবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তার দল মসনদে এসেছিল, এবার মিলিজুলি সরকারের সেই প্রধানমন্ত্রী তিনি দেশের সংবিধানের কথা যাতে মেনে চলেন, তিনি মণিপুরের উল্লেখ করেননি তার ভাষণে।
তার এটাই বক্তব্য যে তিনি এর বিষয়ে জবাব কবে দেবেন। অর্থাৎ মণিপুর নিয়ে নিশ্চুপ, নিটের পরীক্ষা নিয়ে এত বড় একটা দুর্নীতির খবর সামনে এসেছে, পেপার লিক কাণ্ড, সেটা নিয়ে প্রধানমন্ত্রীর মুখে কোনো বিরোধীরা যে জবাব চাইছে তার কোনো উল্লেখ তিনি করেননি। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গে এত বড় একটা ট্রেন দুর্ঘটনা হলো, সেখানে রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী মৌনী বাবা হয়ে রয়েছেন। সেই কথা উল্লেখ করে মল্লিকার্জুন খার্গে এটাই বলার চেষ্টা করলেন যে কংগ্রেসকে আক্রমণ করছেন তিনি দেশের সেই সকল মানুষদের উপেক্ষা করছেন এবং উদাসীন তার এই যে নীতি, তিনি মণিপুর নিয়ে নিশ্চুপ, তিনি রেল দুর্ঘটনা নিয়ে কিছু বলেননি এবং সর্বোপরি নিট কাণ্ড, যা নিয়ে বিরোধীরা এখনো পর্যন্ত নিজেদের যে প্রতিবাদ তা কিন্তু জারি রেখেছেন। তাই কোথাও আজকে সংসদের শুরুর দিনেই এই যে একটা আবহাওয়া যে উত্তপ্ত পর্যায়ে পৌঁছেছে একেবারে শুরুর সময় থেকেই, তা কিন্তু বোঝাই যাচ্ছে। কারণ নিট কাণ্ডের শুরু থেকে বিরোধীরা, জাতীয় কংগ্রেস বলা যেতে পারে বিশেষত, তারা যেভাবে প্রতিবাদ দেখিয়েছেন, মল্লিকার্জুন খার্গে থেকে শুরু করে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী প্রত্যেকে কিন্তু এই বিষয়ে সরব হয়েছেন। কংগ্রেস নেতৃত্ব একাধিকবার বলার চেষ্টা করেছে যে সংসদের শুরুর দিন থেকেই কিন্তু তারা এ বিষয়ে সোচ্চার থাকবেন এবং সেটাই দেখা গেল। ধর্মেন্দ্র যাদব যখন তিনি শপথ নিতে প্রোটেম স্পিকারের পাশে দাঁড়াচ্ছিলেন, সেই সময়ও নিট করে কিন্তু বিরোধীরা হইহট্টগোল করার চেষ্টা করেন এবং তাদের কটাক্ষের সুর কিন্তু এতটাই উত্তাল হয়ে ওঠে সংসদের সেই অধিবেশন। সেই সময় কিন্তু শপথ গ্রহণের সময় সংবিধান হাতে নিয়ে সংসদের বাইরে যেরকম প্রতিবাদ দেখাতে দেখা যায় বিরোধীদের, ঠিক তেমন ভাবেই সংসদের ভিতরেও কিন্তু তারা নিট চিৎকার করে ধর্মেন্দ্র প্রধানের শপথ গ্রহণের সময় তখন তারা কিন্তু এই কটাক্ষ করতে থাকে। তাই মল্লিকার্জুন খার্গের আজকে যেটা বক্তব্য, তিনি পরিষ্কারভাবে একদমই সুচন্দ্রমণি কংগ্রেস কটাক্ষকে যেরকম অস্বীকার করেছেন যে প্রধানমন্ত্রী এখানে অঘোষিত জরুরি অবস্থা জারি করেছে, দেশবাসীকে সেটার বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ তোমায়। সময় এখন একটা বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। দুদিন ধরে নিখোঁজ থাকার পর পুকুর থেকে দেহ উদ্ধার হয় প্রেমিকার এবং বারুইপুর থানায় ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে। প্রেমিক সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রেমিক সহ দুজনকে গ্রেফতার বারুইপুর থানার পুলিশের। প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠছে প্রেমিকের বিরুদ্ধে। আর ইতিমধ্যেই এই প্রেমিকা দুদিন নিখোঁজ ছিল বলে খবর, আর এরপরই দুদিন পর পুকুরে প্রেমিকার দেহ উদ্ধার হয়। বারুইপুর থানার পুলিশ এই দেহ উদ্ধার করে, ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রেমিক সহ দুজনকে। আপনাদের জানিয়ে রাখবো, বারুইপুরে সেখানে প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠছে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল। প্রিয়গোপাল, প্রেমিক প্রেমিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করলো, ঠিক কি কারণে, কি জানাচ্ছে পরিবারের লোকেরা? বলে রাখবো যে প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। দুদিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছাকাছি একটি জলাশয় থেকে দেহ ভাসতে দেখা যায়। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। এই ঘটনায় বারুইপুর থানায় ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই প্রেমিক সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিচেরিতে ফেসবুক থেকে আলাপ হয় ওই প্রেমিক অজয়ের সাথে। অজয়ের বাড়ি বারুইপুরের মদনপুরে। নিচেরিতে পরিবার নরেন্দ্রপুর থানা এলাকায় থাকতো। অভিযুক্তর বাড়ির কাছাকাছি মামা বাড়িতে নিচেরিরা শুক্রবার রাত 8টা নাগাদ যায় এবং সেখান থেকে তাকে ফোনে ডেকে নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ করে এবং তারপরে তাকে খুন করে। আচ্ছা প্রিয়গোপাল, প্রেমিকের বাড়ির তরফে কি কিছু জানানো হয়েছে? একদমই প্রেমিকের বাড়ির তরফে কিছু জানানো হয়নি। তাদের বাড়িতে গিয়ে প্রেমিকের বাড়ির লোকজনকে জিজ্ঞাসা করতে তারা মুখে কুল পেরে যে কিছু বলেনি এখনো। প্রেমিকার পরিবারের কি অভিযোগ? প্রেমিকার পরিবারের অভিযোগ যে তাকে ওই প্রেমিক বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে গিয়ে তাকে খুন করে ফেলে দিয়ে, যেমনটাই অভিযোগ করছে প্রেমিকার বাড়ির লোক। পুলিশের তরফে কি কিছু জানানো হয়েছে? হ্যাঁ, পুলিশের তরফ থেকে আপাতত ওই প্রেমিক আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। আচ্ছা প্রিয়গোপাল, প্রেমিকার বাড়ির লোক কি বলছে? সম্পর্কে হঠাৎ এত জটিলতা এলো কিভাবে?
প্রেমিকার বাড়ির লোক যেটা বলছে যে যে প্রেমিক ছিল তার সঙ্গে দীর্ঘদিন যাবত অনেক অশান্তি ছিল এবং একদমই প্রিয় গোপাল, এবং এই গোটা ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ তোমায়। আরো আজকের মতো এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।